কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ ক্লাস 12-এর ফার্স্ট ডে। এনার্জিও আশা করি তোমাদের ফুল আছে, কিন্তু তোমরা অনেকে হয়তো 11 ঠিক করে পড়োনি। মনে হবে 11-এর জন্য 12-এ কি কোনো এফেক্ট পড়বে? চাপ নেওয়ার কোনো দরকার নেই। একবারে আজ থেকে পুরো ফুল এনার্জি নিয়ে পড়াশোনা করো আর 11কে গুলি মারো। তা আজকে 12-এর তোমাদের ফার্স্ট চ্যাপ্টার স্থির তড়িৎ পড়ানো হবে। তড়িৎ প্রবাহিত হয় কী জন্য? ইলেকট্রন আসা যাওয়ার জন্যই তড়িৎ প্রবাহিত হয়। তা ইলেকট্রন কোথায় থাকে? পরমাণুর মধ্যে তো। দেখো, যে কোনো পদার্থ কিভাবে তৈরি হয়, কিছু পরমাণু বা অ্যাটমস সাজিয়ে সাজিয়ে একটা পদার্থ তৈরি হয়। তো পরমাণুর ভিতরে কী থাকে? পরমাণুর ভিতরে নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের ভিতরে কী থাকে? প্রোটন আর নিউট্রন। আর তার চারিদিকে জানো তো তোমরা বিভিন্ন কক্ষ থাকে, KLMN, এইভাবে সেখানে কি ইলেকট্রনগুলো থাকে। এবার যে কোনো একটা পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে। তাহলে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সেম হয়। ইলেকট্রন আর প্রোটনের চার্জও সেম হয়, কিন্তু ইলেকট্রনটা নেগেটিভ চার্জ হয় আর প্রোটনটা পজিটিভ চার্জ হয়। তাহলে নেট চার্জ তাদের তো জিরো হবে না। তাহলে তো একটা পরমাণু নিউট্রাল, কোনো কিছু আধানই নেই, নিস্তড়িৎ। তাহলে চার্জ কোথা থেকে আসছে? বুঝতে পারছো ব্যাপারটা? দেখো, যে কোনো পরমাণুর ভিতরে কি থাকছে? প্রথমে কি থাকে? নিউক্লিয়াস ধরলাম। নিউক্লিয়াসের মধ্যে কী থাকে? প্রোটন থাকে আর কি থাকে? নিউট্রন থাকে। ঠিক আছে। আর তার চারিদিকে কী থাকে? আমি একটা সেলই দেখাচ্ছি, প্রচুর সেল আছে ধরো। তা একটা সেলে দেখাচ্ছি চারিদিকে ইলেকট্রন আছে। ঠিক আছে। তা এখানে ধরে নাও প্রোটন সংখ্যা কারোর জন্য 11। তাহলে ইলেকট্রন সংখ্যা কটা হবে? হ্যাঁ, কটা হবে? সেম ইলেকট্রনই থাকবে। প্রোটন যা, ইলেকট্রনও তাই। এটুকু জানো তোমরা। তাহলে একটা প্রোটনের যা চার্জ, একটা ইলেকট্রনের তাই চার্জ। প্রোটনটা কি হয়? প্লাস, আর ইলেকট্রনটা কি হয়? মাইনাস। এবং তো ক্লিয়ার তো তোমাদের কাছে? তাহলে বলো এদের নেট চার্জ কত? নেট চার্জ ইকুয়াল টু 0। নেট চার্জ যদি 0 হয় তাহলে এখানে তো কোনো চার্জ থাকারই কথা নয়। ধরো পাশে আর একটা পরমাণু আছে, তার কি? তারও প্রোটন আর নিউট্রন থাকে নিউক্লিয়াসের ভিতরে, আর বাইরে সেলে ইলেকট্রন থাকছে। ধরে নিচ্ছি এরও প্রোটন, আগে 11 ধরেছি, এর ধরলাম 9। এর ইলেকট্রন 9। ঠিক আছে। তাহলে নেট চার্জ এদের কত হচ্ছে? নেট চার্জ 0। এবার কোনো কারণে এখান থেকে যদি একটা ইলেকট্রন এখানে চলে যায়, তাহলে এখানে কি হচ্ছে? একটা ভ্যাকেন্সি সৃষ্টি হচ্ছে, বা একটা ইলেকট্রন চলে যাচ্ছে। আর কিছু ভাবতে হবে না, একটা ইলেকট্রন চলে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? এখানে একটা ইলেকট্রন কমে যাচ্ছে। তাহলে এখন ইলেকট্রনের সংখ্যা কত বলো তো? 10। আর এখানে প্রোটনের সংখ্যা কত বলো তো? প্রোটন কি চেঞ্জ হয়েছে নাকি? প্রোটন তো চেঞ্জ হয়নি, 11। তাহলে দেখো এখানে যদি একটা ইলেকট্রন চলে যায় তাহলে এখানে একটা প্রোটন বেশি হয়ে যাচ্ছে না? তাহলে কি হচ্ছে? এদের নেট চার্জ কি হচ্ছে? 1 হয়ে যাচ্ছে না? প্লাস 1 হয়ে যাচ্ছে। তাহলে এখানে একটা প্লাস হচ্ছে আর ইলেকট্রন এখানে ঢুকে যাচ্ছে, এখানে একটা মাইনাস হচ্ছে। কারণ কি? এখানে প্রোটন তাই আছে 9, কিন্তু ইলেকট্রন কটা আছে? একটা বেড়ে গেছে। তাহলে নেট কত হয়েছে? দেখো, একটা ইলেকট্রন বেশি হয়ে যাচ্ছে। একটা ইলেকট্রন বেশি হয়ে যাচ্ছে মানে কি? একটা মাইনাস চার্জ হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে এবার একটা চার্জ এইভাবে একটা নিউট্রাল পরমাণু কি তড়িৎগ্রস্ত হচ্ছে। বুঝতে পারছো? এইবার কি হচ্ছে? এর মধ্যে একটা আধানের সৃষ্টি হচ্ছে, বা এখানে একটা আধানের সৃষ্টি হয়েছে। ক্লিয়ার? এই আধান কীভাবে সৃষ্টি হয় আমরা একটু পরে বলছি। ফার্স্ট বলো যে আধান, এই আধানের একক কী? ঠিক আছে, প্রথম বলছি কি আধানের একক কী। ঠিক আছে, দাঁড়াও, এটা বুঝতে পারলে তো? এইভাবে হয় একটা পরমাণু যে নিউট্রাল থাকে সেখান থেকে তড়িৎগ্রস্ত পরমাণুতে পরিণত হলো। এর জন্যই কিন্তু তড়িৎ শুরু। যদি তড়িৎগ্রস্তই না হতো তাহলে কিছুই হতো না। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার তো? দেখো, একটা আধান, এর আধানের SI একক আর সিজিএস একক। সিজিএস একক কি? স্ট্যাট কুলম বা ESU আধান। আর SI এর ক্ষেত্রে SI এর একক হলো কুলম। বুঝতে পারছো? কুলম, আর এটা হলো স্ট্যাট কুলম বা ESU আধান। এবার আধানের মাত্রা কি জানো? আধানের মাত্রা জানো? কিউ ইকুয়াল টু, আধান কী দিয়ে প্রকাশ করা হয়? কিউ দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ,
কিউ ইকুয়াল টু আই টি হয়, আই ইন্টু টি, কারেন্ট আই তড়িৎ প্রবাহ মাত্রা ইন্টু সময়। জানো আরে আধান তো চার্জ, তো একটা ইলেকট্রন ধরলাম, একটা 10টা কোনো জায়গায় একটা তারের মধ্য দিয়ে ধরো ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, হ্যাঁ, তা একক সময়ে কতগুলো ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, ধরলাম কিউটা ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, একক সময়ে কটা ইলেকট্রন যাচ্ছে, মানে কি সময় দিয়ে ভাগ করলে কি হবে, একক সময়ে কটা ইলেকট্রন বা কটা চার্জ যাচ্ছে সেটাকেই কারেন্ট বলা হয়। বুঝতে পারছো? এটা তোমরা প্রবাহিত তড়িতে ভালো করে পড়বে। তাহলে এখান থেকে কি পাচ্ছি, কিউ ইকুয়াল টু আইটি হয়। তো এবার ক্লিয়ার? তো কিউ ইকুয়াল টু আইটি, ছোটো হাত বড় হাত যা ইচ্ছা করবে, ঠিক আছে। আই এখানে কি, আই তড়িৎ প্রবাহ মাত্রা, ঠিক আছে। কিউ হলো চার্জ, একক সময়ে চার্জ যে প্রবাহিত হচ্ছে সেটাই হলো তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে আই গণিত টি আছে, আয়ের বা তড়িৎ প্রবাহ মাত্রার মাত্রা হয় আই, আর সময়ের মাত্রা হয় টি, তাহলে এর মাত্রা কি হলো আই টি। ক্লিয়ার? এবার তো ক্লিয়ার? তো দেখে নাও ভালো করে, ঠিক আছে। এবার একটা চার্জ, একটা ইলেকট্রন, তো এই ইলেকট্রনের ভ্যালু কত বলো তো, মনে আছে তো? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, ঠিক আছে। এবার এটা প্লাস হয় না মাইনাস হয়? এটা হয় মাইনাস। আবার একটা প্রোটনের ক্ষেত্রে কি হয়, সেমই ভ্যালু হয়, চেঞ্জ তো হয় না। কত হয়? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, কিন্তু এটা প্লাস হয়। একটা ইলেকট্রন আর প্রোটনের আধান সেম হয়, কিন্তু তাদের আধানের পরিমাণ সেম হয়, কিন্তু আধানের চিহ্নটা আলাদা হয়, একটা প্লাস হয় একটা মাইনাস হয়, হ্যাঁ, ঠিক আছে। এবার একটা প্লাস চার্জ, বলো তো একটা প্লাস চার্জ, দাঁড়াও এটা মুছে দিচ্ছি। একটা প্লাস চার্জ আর একটা প্লাস চার্জ আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? কি করবে? বিকর্ষণ করবে। আবার একটা মাইনাস চার্জ কি করবে? এটাও বিকর্ষণই করবে। কারণ কি, সেম আধান যদি হয়, কি বলবো, সেম আধান হলে কি হয়, তারা পরস্পরকে বিকর্ষণ করে। ক্লিয়ার? এবার যদি আধান আলাদা হয় বা বিপরীত আধান হয়, কি একটা প্লাস একটা মাইনাস বা একটা মাইনাস একটা প্লাস, বিপরীত আধান হলে এরা কি করবে? আকর্ষণ করবে। এগুলো আশা করি তোমরা সবাই জানো। এটা কি করবে? আকর্ষণ করবে, সেম আধান, ঠিক আছে। এবার তো ক্লিয়ার? ঠিক আছে। এই একটু আগে যে পড়লাম যে একটা পরমাণু তো নিস্তড়িত ছিল, তা একটা পরমাণু থেকে একটা ইলেকট্রন আরেক জায়গায় জাম্প করলো বা চলে গেল, কেন গেল বা কীভাবে একটা পরমাণু থেকে একটা ইলেকট্রন আর একটা পরমাণুতে যাবে সেটা আমরা পড়ব। কী প্রসেসে যাবে? 1 নম্বর প্রসেস হলো স্পর্শ। 1 নম্বর প্রসেস হলো স্পর্শ বা ইংরাজিতে একেই বলি আমরা টাচ, ঠিক আছে, বা আহিতকরণও বলা হয়, একে আহিতকরণও বলা হয়, ঠিক আছে। কি করছো, ধরো একটা পদার্থ আছে, হ্যাঁ, তার মাঝে চার্জ আছে, কটা চার্জ আছে? 1 2 3 4 5 6 7টা, ধরলাম 7টা। এখানে একটা টাচ করছি, ধরো এখানে একটা পুরো এর মধ্যে একটা পদার্থ আছে যার মধ্যে আধান আছে। এবার একটা নিস্তড়িত পদার্থ, একটা নিস্তড়িত বস্তুকে যদি আমি টাচ করি, তাহলে কি হবে জানো তো? এখানে যে চার্জগুলো আছে, এখানে প্লাস থাকতে পারে মাইনাসও থাকতে পারে, ঠিক আছে। এখানে কি হবে? এরা জাম্প করবে এদিকে, বা এদিক থেকে এদিকে ট্রান্সফার হবে। দিয়ে কী হবে? সেপারেটভাবে এখানে চার্জ কিছু সংখ্যা এখানে চলে যাবে, তাহলে এখানে চার্জের সংখ্যা কিছুটা কমে যাবে, আর এখানে চার্জ উৎপন্ন হবে। বোঝা যাচ্ছে? এবার দেখো, আমি প্রথমে 7টা চার্জ করেছিলাম, আর এখানে নিস্তড়িত ছিল, টাচ করলাম, এখান থেকে কিছু চলে গেল, এখান থেকে এখানে কটা হলো দেখো? 4টে হলো, এখানে 3টে হলো, এখানে 3টে হতে পারে, এখানে 4টে হতে পারে, বা এখানে একটা গেছে, এখানে 7টা গেছে। এবার এখান থেকে এখানে কটা চার্জ যাবে সেটা কিন্তু সবসময় সমান হবে বলা যাবে না, কোনো সময় সমানও হতে পারে। দেখো এখানে 3 হয়েছে। যদি এই দুটি বস্তুর একই মেটেরিয়ালসের তৈরি হয়, আবার তাদের আকার আবার আকৃতি যদি সেম হয়, তাহলে
এই দুটো শেয়ার করা চার্জ সেম হবে। ধরো এর চার্জ ছিল আগে, এর চার্জ ছিল ধরো কিউ, যদি এরা সেম আকারে হয়, এও ধরো এখানে তো হচ্ছে না, এখানে যা চার্জ হবে কী হবে Q/2, এখানে হবে Q/2, বুঝতে পারছো? ধরো এখানে 8টা ছিল, তখন এখানে হবে, এখানে আরেকটা থেকে যাবে, Q/2 মানে কত 4টে, এখানে হবে 4টে। কখন হবে? যখন দুটো উপাদান সেম হবে, যখন আকৃতি ও আকার সেম হবে তখন। ক্লিয়ার? এ হলো স্পর্শ। এবার উইদাউট স্পর্শতেও হয়, কীরকম? আবেশ খান, নাম শুনেছ? আবেশ, আবেশ এর ইংরাজি হলো ইন্ডাকশন। ইন্ডাকশন নাম শুনেছ? ইন্ডাকশন ওভেন না, ইনডিউসড হবে যেখানে, ঠিক আছে? আবেশের ক্ষেত্রে কি হয়, একটা আবেশ মানে জানো তো, মানে কোনো কিছু টাচ না করে যদি কিছু হয়, একে উইদাউট টাচও বলা হয়। টাচ ছাড়াই, ধরো এখানে কিছু নেগেটিভ চার্জ আছে, এবার এর পাশে একটা নিস্তড়িত বস্তু নিয়ে এসেছো, ঠিক আছে? এবার নিস্তড়িত বস্তু কি পরমাণু নেই? পরমাণু তো আছে ওর মধ্যে, সেখানে কি আছে? প্লাস আছে, মাইনাস আছে, প্লাস আছে, মাইনাস, ইলেকট্রন আর প্রোটন আছে তো, তাহলে প্লাস মাইনাস সব সাজানো আছে, ধরো প্লাস মাইনাস এরকম করে আছে। এবার যেহেতু এটা মাইনাস চার্জ কী করবে? মাইনাস চার্জকে বিকর্ষণ করবে, আর প্লাস চার্জকে আকর্ষণ করবে। তাহলে এখানে কি হবে? এখানে কি হবে? কি করবে? প্লাস চার্জগুলোকে আকর্ষণ করবে, দিয়ে কাছে চলে আসবে, আর মাইনাস চার্জকে বিকর্ষণ করবে, তাই দূরে সরে চলে যাবে, ঠিক আছে? বুঝতে পারছো যে প্লাস মাইনাস, তো মাইনাস কী করবে? প্লাস চার্জকে নিজের দিকে কাছে টেনে আনবে, আর মাইনাস চার্জকে ঠেলে বিকর্ষণ করবে। এবার আমি যদি একে গ্রাউন্ড করে দিই, গ্রাউন্ড মানে কি বুঝতে পারছো তো? ভূমির সঙ্গে লাগিয়ে দিই, ঠিক আছে? তাহলে কি হবে? এই দিক থেকে ইলেকট্রনগুলো চলে আসবে, দিয়ে মাটিতে ঢুকে যাবে। ইলেকট্রন, এই যে ভূমি, পৃথিবী হলো সমুদ্র, চার্জের সমুদ্র, হ্যাঁ, আধানের সমুদ্র। এখানে যা আধান দেবে ও বলবে আমার সব খেয়ে নেবো, ঠিক আছে? এখানে আধানের সমুদ্র, এখানে সব আধান ঢুকে যাবে, এবং তো ক্লিয়ার? তাহলে আবেশের মাধ্যমে এইভাবে কি হলো? সব চার্জ চলে গেল, তাহলে এটা কি হয়ে যাবে? সব এখানে পালিয়ে যাবে। আর কি হবে? এবার একে যদি সিঙ্গেল নিয়ে আসি, তাহলে আমি দেখব এর মাঝে এই প্লাসগুলো এইভাবে আছে, তাহলে একটা প্লাস চার্জ পেয়ে গেলাম, আমি যে কোনো বস্তু প্লাস চার্জ পেয়ে গেলাম। এবার যদি এটা আমি মাইনাস চার্জ লাগতো, তাহলে এখানে প্লাস চার্জের একটা বস্তু নিয়ে আসতাম, তাহলে প্লাস চার্জ কী করতো? প্লাস চার্জগুলোকে শিফট করে দিত, আর মাইনাস চার্জগুলোকে নিজের কাছে নিয়ে আসতো। আমি প্লাসগুলোকে গ্রাউন্ড করে দিত, আমি মাইনাস পেয়ে যেতাম, ঠিক আছে? আর একটা প্রসেস আছে, লিখেছো তো? ঠিক আছে, মুছে দিলাম। আর একটা প্রসেস আছে যেটাকে বলা হয় ঘর্ষণ বা ফ্রিকশন। ফ্রিকশন কি হয়? দেখো, ধরো একটা বস্তু আর একটা বস্তু, ঠিক আছে? এদেরকে যদি দুটোই নিস্তড়িত, কিন্তু এদেরকে যদি এদেরকে ঘষা হয়, তাহলে কি হবে? তাহলে দেখো, তুমি যদি হাতটা এইভাবে ঘষো, দেখো হাতে তাপ উৎপন্ন হচ্ছে না? অ্যাকচুয়ালি যে কোনো দুটি বস্তু ঘষলেই না সেখানে তাপ উৎপন্ন হয়। এই তাপটা ওই ইলেকট্রন যেগুলো এর মধ্যে যে পরমাণুগুলো আছে না, পরমাণুর লাস্টের কক্ষে যে ইলেকট্রনগুলো আছে, ওই ইলেকট্রনগুলো এই তাপটা শোষণ করবে, দিয়ে কি হবে? আয়নাইজেশন এনার্জি পড়েছো? আয়নাইজেশন এনার্জি সেটা কি? ধরো একটা পরমাণুর লাস্ট কক্ষে যে ইলেকট্রনগুলো থাকে না, সেই ইলেকট্রনগুলো যদি একটা মিনিমাম এনার্জি পায়, তারা তো বাঁধা আছে, পরমাণু নিউক্লিয়াস দ্বারা বাঁধা আছে, তারা যদি একটা মিনিমাম এনার্জি পায়, তাহলে কি হবে? সে ওখানে আর বসে থাকবে না, সেই মিনিমাম এনার্জি নিয়ে সে পালিয়ে যাবে। সেই মিনিমাম এনার্জিটাকে বলে আয়নাইজেশন এনার্জি। সেই মিনিমাম এনার্জি যদি কেউ দেয় ওই ইলেকট্রনটাকে, সে পালিয়ে যাবে।
তাহলে এই যে ঘর্ষণের ফলে যে তাপ উৎপন্ন হলো সেই তাপকে খাচ্ছে এই যে পরমাণুর পিছনে যে ইলেকট্রনগুলো লাস্ট কক্ষে যে ইলেকট্রনগুলো আছে না সেই ইলেকট্রনগুলো নিচ্ছে। কী হচ্ছে, যেই সে তার ঘষতে ঘষতে যে তাপ উৎপন্ন হচ্ছে এই তাপ মানে এনার্জিগুলো খাচ্ছে, খেতে 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 যখনই তাদের আয়নাইজড এনার্জিতে পরিণত হয়ে যাচ্ছে তখন কী হচ্ছে, এখান থেকে ইলেকট্রন জাম্প করে পালিয়ে যাচ্ছে। পরমাণু থেকে পালিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু একদম ভাবছে আমি স্বাধীন হয়ে গেলাম সেরকম না, তখন পালিয়ে গিয়ে এই দিকে চলে যায়। ঠিক আছে, এই ইলেকট্রন ধরো পালিয়ে গিয়ে এখানে চলে আসলো, তাহলে এখানে যদি ইলেকট্রন এখানে চলে আসে, এখানে ইলেকট্রনের ঘাটতি হলো মানে প্লাস হবে, এই কী হবে মাইনাস হবে। তো একে সেপারেট করে নাও, এই একটা প্লাস পেয়ে গেলাম একটা মাইনাস পেয়ে গেলাম। বুঝতে পারছো? একটা উদাহরণ দিয়ে দেখাবো, দেখো। দেখো এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, কিছু কাগজের টুকরো রেখেছি এখানে, ঠিক আছে, আর একটা পেন নিয়েছি, দেখতে পাচ্ছ, এটা দেখতে পাচ্ছ, মাথায় ঘষছি। প্রথমে আগে দেখে নাও কি হচ্ছে, তারপরে কি করব, এর লজিকটা বোঝাবো। আগে জিনিসটা দেখো, তোমরা নিজের ছোটো থেকে দেখে এসেছো, এটা করে এসেছো, তাও আমি দেখাচ্ছি, আমাকে তো ফিজিক্সটা বোঝাতে হবে। দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে যে কাগজগুলো দেখো আকর্ষণ করে নিয়েছে, আমি কিন্তু টাচ করিনি, বুঝতে পারলে তো? দেখো সাদা সাদা কাগজ দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, এই যে কাগজগুলো টাচ করলো, কেন করলো, কী জন্য করলো, কী হলো বলো এটা? ফার্স্ট দেখো, আমি মাথায় ঘষেছি, মাথার কী ছিল, চুল, আর এই যে পেন, এদের মধ্যে ঘর্ষণ হলো, ঘর্ষণ, এই যে ফ্রিকশন, এই যে এইটা হলো ঘর্ষণ হলো। ঘর্ষণের ক্ষেত্রে যে ঘটনাটা বললাম কি, একটা থেকে ইলেকট্রন এক জায়গায় জাম্প করলো, দিয়ে কী হলো, এই দুটোর মধ্যে একটা কী হলো, একটা প্লাস হলো একটা মাইনাস হলো। সাপোজ ধরো এটা প্লাস হলো, সাপোজ ধরো এটা প্লাস হলো, তাহলে যখন এখানে কাছে নিয়ে আসছি, দেখো এই যে আকর্ষণ করে নিচ্ছে, কাছে নিয়ে আসছে, আকর্ষণ করছে কেন, এই এটা প্রথমে চার্জ, দেখো ঘষার হলে একে একটা চার্জ পেয়ে গেল, ঠিক আছে। যখন এটা কাছে নিয়ে আসছে, এই কাগজের কাছে, কাগজগুলো কিন্তু নিস্তরিত ছিল, এই কাগজের কাছে যখন নিয়ে আসছি তখন কি হচ্ছে, এই কাগজ নিস্তরিত, এর যা চার্জ আছে সেই চার্জটা এই কাগজের সাপোজ মাথায় ঘষার পরে এই যে পেন, হ্যাঁ, এই পেনটা ধরো মাইনাস চার্জ হয়ে গেল, ঠিক আছে। এইবার এই যে কাগজের টুকরোটা ছিল না, এই কাগজের টুকরো বা আরও কাগজের টুকরো আছে, এই কাগজের টুকরোগুলো দেখতে পাচ্ছ তো, এ কিন্তু নিউট্রাল ছিল। এই প্লাস চার্জের জন্য কী হলো, মাইনাস চার্জের জন্য কী হলো, প্লাসগুলোকে আকর্ষণ করলো আর মাইনাসগুলোকে বিকর্ষণ করলো, প্লাসগুলোকে আকর্ষণ করলো আর মাইনাসগুলোকে বিকর্ষণ করলো, ঠিক আছে। এবার দেখো, যেহেতু এটা দূরে আছে এটা কাছে আসে, তাই এই প্লাস চার্জ একে আকর্ষণ করলো, দিয়ে কাছে চলে আসলো, দিয়ে কাগজগুলো তোমার পেনে আটকে গেল। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিজিক্স, স্থির তড়িৎ। এখানে একটা উদাহরণ স্থির তড়িতের, কিন্তু এর মাঝের ফিজিক্সটা হয়তো জানি না তোমরা কতটা জানতে। দেখো ঠিক আছে, বন্ধু, এবার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস পড়ানো হবে, বিশাল ইম্পর্টেন্ট। এইটা থেকে প্রচুর পরীক্ষায় কোশ্চেন আসে। কোয়ান্টায়ন বা কোয়ান্টাইজেশন। দেখো কোয়ান্টাইজেশন কী জিনিস, আমরা দোকানে ডিম কিনেছি, আমরা দোকানে গিয়ে কী বলি, একটা ডিম দাও, দুটো ডিম দাও, তিনটে ডিম দাও, হাফ ডিম, দেড় ডিম, এরকম কিছু তো বলি না, গোটা ডিম চাই। আমরা ভাঙা ডিম পাই না, দেড়খানা ডিম, দুখানা, আড়াইটা ডিম, পুনে দুটো ডিম, এই ধরনের কিছু তো পাই না। ডিমকে আমায় কিনতে হলে গোটা গোটা কিনতে হবে, ক্লিয়ার। সেরকমই একটা পরমাণু থেকে চার্জ যখন আরেক জায়গায় শিফট হচ্ছে তখন কীভাবে হচ্ছে, একটা গোটা চার্জ এখান থেকে এখানে শিফট হচ্ছে, আমি হাফ চার্জ তো শিফট করতে পারছি না এখান থেকে ওখানে, পারছি না তো। তারপরে দুটো, আর একটা হলে দুটো চার্জ শিফট হবে, কিন্তু দেড়খানা চার্জ তো শিফট হচ্ছে না, গোটা গোটা চার্জই শিফট হবে। এই জিনিসটাকে, এই গোটা গোটা জিনিস শিফট হওয়াটাকে কোয়ান্টাইজেশন বলা হয়। অ্যাকচুয়ালি কোয়ান্টাম ফিজিক্সে তোমরা খুব ভালো করে এবছর পড়বে, কিন্তু আজকে খুব একটা বেশি ডিটেলস নেই। তোমরা শুধু এই ভাবো যে কোয়ান্টাইজেশন হলো গোটা 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 জিনিসের চাওয়া। তাহলে একটা পরমাণু যদি নিউট্রাল থাকে, সেখান থেকে সবচেয়ে মিনিমাম একটা চার্জ কত বার করতে পারি, প্লাস একটা ইলেকট্রন বার করতে পারি বা একটা ইলেকট্রন ঢুকাতে পারি, মানে একটা ইলেকট্রন হচ্ছে মিনিমাম চার্জ, এর নিচে কোনো চার্জ পৃথিবীতে বাস্তবে অস্তিত্ব নেই। অবশ্যই এটা ডিসক্রিটভাবে, মানে তোমার ইলেকট্রনের ভিতরেও আছে, কিন্তু সেটা বাস্তবে তুমি সেপারেটভাবে পাবে না। হ্যাঁ, ঠিক আছে। তাহলে সব থেকে ছোট চার্জ কত বলছি,
থেকে ছোট চার্জ হলো একটাই ইলেকট্রন, ঠিক আছে। একটা ইলেকট্রন মানে কি 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এবার দেখো প্লাস মাইনাসটা আমি ইউজ করছি না, প্লাস মাইনাস আছে ধরে নাও, ঠিক আছে। সেরকম ইলেকট্রন হলে প্লাস হবে, একটা প্রোটন হলে মাইনাস হবে, ঠিক আছে। এবার এরপরে কত চার্জ হবে, দুটো ইলেকট্রন হবে, 2 গণিত তাহলে 1.6 মানে কত, তার 16 দুগুণে 32 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তিনটে ইলেকট্রন পেতে পারি, তিনটে ইলেকট্রন পেলে কত হবে, -19 কুলম্ব। চারটে পেতে পারি, পাঁচটা পেতে পারি, 5 মানে এরকমভাবে n-তম ইলেকট্রন পেতে পারি। n-তম ইলেকট্রন সমান কত হবে, n গণিত 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এবার দেখো একটা ইলেকট্রন পাচ্ছি, দুটো ইলেকট্রন পাচ্ছি, এর মাঝে কোনো ইলেকট্রন পাইতে পারি আমি, এই যে ভ্যালুটা কত, তার মানে পৃথিবীতে সবচেয়ে এই একটা ইলেকট্রন পাবো মানে কি পৃথিবীর সবচেয়ে ছোট স্বাধীন চার্জ কত, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। আমি এর থেকে কম মানে আমি যদি বলি 1 গণিত 10⁻⁻19 কুলম্ব পৃথিবীতে আছে না, নেই, বুঝতে পারছো। আমি যদি বলি এরও কম, নেই। এবার এর বেশি যেমন 1.6 হয়ে যেত, 1.7 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, এটা থাকবে, এটাও থাকবে না, বুঝতে পারছো। এই একদম মানে এইভাবে চলছে, তারপরে 3.1 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, এটাও থাকবে না, 3.1214 এরকম করে, মানে এর এই দুটো চার্জ ছাড়া এর মাঝেও থাকবে না, এর আগেও কোনো চার্জ থাকবে না, এর পরে থাকবে না, যতক্ষণ না পর্যন্ত 4.8 হচ্ছে ততক্ষণ পর্যন্ত 3.2 থেকে 4.8-এর মাঝে কোনো চার্জ থাকবে না। মানে আমি চার্জ পেলে পাবো 1 ইলেকট্রন, 2 ইলেকট্রন, 3 ইলেকট্রন এরকম পাবো, কিন্তু কোনো সময় E/2 পাবো না, 3E/2 পাবো না, বুঝতে পারছো, E/4 পাবো না, এইরকম চার্জগুলো পাওয়া যাবে না। কোনো ইলেকট্রনের হাফ, 1.5 গুণ, 2 গুণ, 2 গুণ পাবো, 2.5 গুণ, 3.5 গুণ এরকম কোনো চার্জ পাবো না। তাহলে আমরা চার্জ পাচ্ছি, দেখো চার্জ পাবো যে কোনো আধান কিউ টোটাল চার্জ ইকুয়াল টু পাবো কি n গণিত ই, যেখানে এখানে প্লাস মাইনাসও হতে পারে, কারণ একটা ইলেকট্রন যদি হয় একটা প্রোটনও সেরকম হতে পারে, তো তাই একটা প্লাস মাইনাস হতে পারে। তাই এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। আমরা যে কোনো চার্জ কি হবে, ইলেকট্রনের গুণিতক হবে। ইলেকট্রনের গুণিতক বলতে n গুণ, মানে n ইকুয়াল টু 1 2 3 4 5 6 এরকম। বুঝতে পারছো এই পর্যন্ত ক্লিয়ার? দেখে নাও, ছবি তুলে নাও অথবা লিখে নাও, ঠিক আছে এই পর্যন্ত? ঠিক আছে, তাহলে মুছে দিচ্ছে এটা। আচ্ছা আচ্ছা, এবার আমি তো বললাম যে কোনো চার্জ তো পৃথিবীতে বাস্তবে সম্ভব না, তা আমি একটা চার্জের ভ্যালু বলছি, দেখো তো এটা পৃথিবীতে বাস্তবে অস্তিত্ব আছে নাকি। কিউ ইকুয়াল টু 56 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এই চার্জটা কি অ্যাকচুয়ালি পৃথিবীতে আছে? দেখো তো, করেছো? নিজে করো, নিজে করে আমাকে বলো হ্যাঁ আছে কি নেই, কমেন্ট করে জানাও। যে পারলে বলো হ্যাঁ পেরেছি, না পারলে বলো পারিনি। ঠিক আছে, দেখো তোমার হয়ে গেছে আশা করি। দেখো আমরা সূত্র কি বললাম, কিউ ইকুয়াল টু এন ই। এবার কিউ দেওয়া আছে, কিউ দেওয়া আছে কত, 56 গণিত 10⁻⁻19, ঠিক আছে, কত 10⁻⁻19 কুলম্ব ইকুয়াল টু কত, এন ইন্টু ই, ই মানে কত বলো তো, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, ঠিক আছে। আধান দুটো সেমই আধান আছে, কেটে দাও, বা সি না বসালেও হতো। এখানে এন ইকুয়াল টু কত বেরোচ্ছে দেখো, এন ইকুয়াল টু বসছে 56 গণিত 10⁻⁻19 বাই 1.6 ইন্টু 10⁻⁻19। দেখো 10⁻⁻19 10⁻⁻19 কেটে গেল। এবার 1.6 আর এখানে কত হচ্ছে দেখো তো, ভাগ করলে কত হয় দেখো তো, 56, ক্যালকুলেটর তো নেই, 1.6
ধরো পয়েন্টের জন্য একটা পয়েন্ট তুলতে একটা শূন্য দিয়ে দাও, 3 × 48, তাই তো? এখানে কত হচ্ছে বলো তো? 6 আর 2 8, 5 × 80, ঠিক আছে? তাহলে 35, তাহলে এখানে কত হচ্ছে? n = 35। n কত হতে পারে? 1 2 3 4 এরকম সংখ্যা হতে পারে। 35 একটা সংখ্যা, অবশ্যই 35টা ইলেকট্রনের সমান, মানে একটা পরমাণু ছিল সেখান থেকে 35টা ইলেকট্রন বার করে নিয়েছো, তাহলে সে 35 এই চার্জটা পাবে প্লাস এই চার্জটা পাবে। তাহলে এটা অবশ্যই বাস্তবে সম্ভব। এবার যদি এখানে 56 এর জায়গায় 57 হতো, মিলতো না, তাহলে তার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। বুঝতে পারছো? খুব ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, এটা ছবি তুলো বা আশা করি করে ফেলেছো। ঠিক আছে, ঠিক আছে। দেখো, আমরা আধানের এসআই একক কি? কুলম্ব তো? তা বলো কুলম্ব, 1 কুলম্ব কতটা বড় চার্জ? 1 কুলম্ব খুব বড় চার্জ না খুব ছোট চার্জ? কি খুব বড় চার্জ না কি খুব ছোট? তোমাদের মনে হবে 1 কুলম্ব তো অবশ্যই খুব ছোট্ট একটা চার্জ। তাহলে 1 কুলম্ব, দেখো 1 কুলম্ব, একটা ইলেকট্রন সমান কত? একটা ইলেকট্রন চার্জ কত? 1.6 × 10⁻⁻19 কুলম্ব। আমি কি বার করতে পারলাম? 1 কুলম্ব = কত? হ্যাঁ, এটা বার করব। ঠিক আছে, একটা ইলেকট্রন সমান 1.6 × 10⁻19 কুলম্ব। তাহলে আমি ঘুরিয়ে লিখতে পারি 1.6 × 10⁻19 কুলম্ব = একটি ইলেকট্রন। ঠিক আছে, একটি ইলেকট্রন। ঠিক আছে, এবার সি = কত পাচ্ছি? এই সরি, কী পাচ্ছি এখানে? ই না, কি করছি বলো তো? ও কুলম্ব, 1 কুলম্ব। 1 কুলম্ব = কত বলতো? তাহলে 1/1.6 × 10⁻19। এবং তো ঠিক আছে, তাহলে কি লিখতে পারি? 1.6, দেখো 10⁻19 আছে, তার ওপরে যাবে, তাহলে কী হবে? 10⁻+19। ঠিক আছে, এবার কি করবো বলো তো? হ্যাঁ, এবার 1.6 আছে, এর 10⁻+19 আছে, তো একে 18 লিখতে পারি, আর গণিত এখানে 10 লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখানে যদি দশমিকটা তুলে দিই, এখানে একটা শূন্য পেয়ে যাবে। এবার এটা ভাগ করে দেখো তো কত হচ্ছে। দেখো 6.25 × 10⁻18 হচ্ছে। তাহলে এতটি ইলেকট্রন হবে। তাহলে দেখো একটি, কি বুঝতে পারছো কিছু এখানে কি বেরোলো? আইডিয়া পাচ্ছ যে 1 কুলম্ব, আমরা ভাবছিলাম 1 কুলম্ব তো খুব ছোট্ট একটা একক হবে, কিন্তু 1 কুলম্ব সমান একের পরে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা এরকম 18টা শূন্য। গুণ তো 1 2 3 4 5 6 কত হচ্ছে, তাকে আবার 6 দিয়ে গুণ করো, অতগুলো ইলেকট্রন ঢুকবে 1 কুলম্বে। মানে কুলম্ব একটা বিশাল বড় ইউনিট, ছোটোখাটো ইউনিট নেই, 1 কুলম্ব বিশাল বড় একটা ইউনিট। এতগুলো ইলেকট্রন ঢুকে যাচ্ছে 1 কুলম্বের মধ্যে, এতগুলো ইলেকট্রনের আধানের সঙ্গে সমান সে 1 কুলম্ব। বুঝতে পারছো? আইডিয়া ছিল এতদিন? ঠিক আছে, দেখবেন তো। ঠিক আছে, মুছে দিলাম। আচ্ছা, দেখো কয়েকটা প্রাইমারি জিনিস আমি বলে দিচ্ছি, যে আমরা বইয়ে দেখতে পাবে যে বিকর্ষণী তড়িৎগস্ততার বিশ্বস্ত প্রমাণ। মানে কি? আমরা যদি ধরো একটা জিনিস নিলাম, যেটা ধরো কোনো একটা চার্জ আছে, প্লাস চার্জ, ধরো সরি মাইনাস চার্জই ধরো এটা মাইনাস চার্জে। দেখো একটু আগে যেটা করলাম পেন দিয়ে, যেটা পরীক্ষা করলাম, কাগজটা কিন্তু নিস্তড়িত ছিল, ফুললি নিস্তড়িত ছিল, এর মধ্যে চার্জ ছিল, এ নিয়ে গেলাম, চার্জটা কিন্তু ইনডিউসড হয়ে গেল বা আবেশ হয়ে গেল, দিয়ে ওখানে কি হলো, এর যা চার্জ ছিল, এটা যদি মাইনাস থাকে, ওর কাছে প্লাস চার্জ হয়ে গেল, আর দূরবর্তী জায়গায় মাইনাস চার্জ হয়ে গেল। তো কী করলো? আকর্ষণ করলো একে। তাহলে কি নিস্তড়িত ছিল, তাও এটা আকর্ষণ করেছে। তাহলে আমি তো বলতে পারবো না এই যে কাগজটা এটা পজিটিভ ছিল, নেগেটিভ ছিল, না এটা নিস্তড়িত ছিল, বলা যাচ্ছে না। যদি সাপোজ এইটা নেগেটিভ আর এইটা পজিটিভ ছিল, তাহলে কী হতো? এটা আকর্ষণ করছে। কিন্তু যদি এটা নেগেটিভ আর এটাও নেগেটিভ হতো, কী হতো? বিকর্ষণ করতো। তাহলে বিকর্ষণ যদি করে, তাহলে আমি কি বলবো? অবশ্যই তার মধ্যে চার্জ ছিল, আধান ছিল। তাহলে বিকর্ষণই তড়িৎগস্ততার বিশ্বস্ত প্রমাণ। মানে বুঝতে পারছো? মানে নিস্তড়িত বস্তুকেও কিন্তু একটা চার্জযুক্ত বস্তু আকর্ষণ করবে, কিন্তু একটা
জায়গায় যেখানে চার্জ আছে তাকেও আকর্ষণ করবে, যেমন চার্জ নেই তাকেও আকর্ষণ করছে, কিন্তু বিকর্ষণ কাকে করবে? শুধুমাত্র যার চার্জ আছে তাকেই বিকর্ষণ করবে। বুঝতে পারছো? তার জন্য বিকর্ষণই হলো বিশ্বস্ত প্রমাণ। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? দেখো, আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো, সেটা হলো তড়িৎ আধানের নিত্যতা সূত্র। কি বলছি? তড়িৎ আধানের নিত্যতা সূত্র কি জিনিস? আমরা একটা পরমাণু, যে কোনো পরমাণু কি পাচ্ছি? নিস্তড়িৎ পাচ্ছি। ঠিক আছে, তার পাশে যদি আর একটা পরমাণু নিই সেটাও নিস্তড়িৎ। এবার এখান থেকে যদি কিছু ইলেকট্রন এখানে ঢোকে তাহলে কি হয়? এখানে ধর 5টা ইলেকট্রন এখান থেকে গেল, তাহলে এর +5 হয়ে যাচ্ছে আর এ -5 হয়ে যাচ্ছে, তাই তো? কিন্তু কোনো চার্জ কি এখানে উৎপন্ন হয়েছে? কোনো চার্জ কিন্তু উৎপন্ন হয়নি। এই চার্জ এখানে ট্রান্সফার হয়েছে। চার্জ সৃষ্টি বা ধ্বংস করা যায় না। একটা জায়গায়, বদ্ধ জায়গায় যদি চার্জের এদিক ওদিক নড়াচড়া হয় না, কোনো চার্জ কিন্তু ভ্যানিশ হয়ে যায় না বা কোনো চার্জ উৎপন্ন হয় না। চার্জ শুধু একটা বডি থেকে আরেকটা বডিতে ট্রান্সফার হয়। এটাই নিত্যতা সূত্র। মানে চার্জ হলো অবিনশ্বর, চার্জকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। চার্জ শুধু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার হতে পারে। এটাই হলো চার্জের নিত্যতা সূত্র। খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু বুঝতে পারছো, খুব সহজ জিনিস। আচ্ছা, আর একটা জিনিস আছে, আকর্ষণের আগে আবেশ। হ্যাঁ, আবেশ খান, ইন্ডিয়ান বলার আবেশ খান। যা দেখো, আকর্ষণের আগে আবেশ মানে একটু আগে যে কাগজের পরীক্ষা করছি এর মাধ্যমে এটাও বলতে পারবো। এটা কাগজ কী ছিল? নিস্তড়িৎ ছিল। পেনটা কী ছিল? ঘষার পরে তড়িৎগ্রস্ত হয়েছে। এবার আমি যখন কাছে নিয়ে গেছি তখন কি হলো? ওই কাগজের কাছের অংশটা এর ঠিক বিপরীত চার্জ হলো, আর এর সমচার্জটা কী হলো? ওই কাগজের দূরবর্তী প্রান্তে সৃষ্টি হলো। মানে কি? ওটাকে আবেশ বলি না? টাচ না করেই ওই কাগজের মধ্যে চার্জ হয়ে গেল, ইনডিউসড হয়ে গেল। ইনডিউস মানে আবেশ হয়ে গেল। বুঝতে পারছো? তাহলে তারপরে আকর্ষণটা হলো। আগে আকর্ষণ হয়নি, আগে আবেশ হয়েছে। তাই আবেশের মানে আকর্ষণের পূর্বে আবেশ হয়। এটা বুঝতে পেরেছো তো? এরা ছোটো ছোটো জিনিস, এগুলো আশা করি বুঝতে পেরে যাবে তুমি। ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে। এবার দেখো, আমাদের যে কোনো পদার্থে যে চার্জ যদি দেওয়া হয়, কোনো একটা পদার্থে চার্জ যদি দেওয়া হয়, চার্জ কি ভিতরের মধ্যে থাকে? থাকে না। কি হয়? তার সারফেসে জমা হয়। একটা ধরো এই ভিতরে কোনো চার্জ দিলে তো সেই চার্জটা একদম সারফেসে চলে যাবে। এবার কেন যায় বলো তো? চার্জ ধর প্লাস চার্জ দিলে, সবাই তো প্লাস চার্জ, তাহলে প্লাস চার্জকে বিকর্ষণ করবে। তারা কি করবে? দূরে চলে যাওয়ার চেষ্টা করবে। আর সবচেয়ে দূর কোথায়? একদম সারফেসটা, তাই সারফেসে চলে যায়। এবার সারফেসে চলাফেরা করে। আমাদের ক্লিয়ার? এবার আমার একটা জায়গায় যদি চার্জ দাও, ধরো এরকম একটা স্ফেয়ার, এখানে যদি চার্জ দাও না, সমানভাবে বণ্টিত হয়ে যাবে চার্জটা। কিন্তু যদি এর আকার অন্য রকমের হয়, দেখো এরকম, দেখো এরকম যদি সাইজের হয় কিছু, তাহলে দেখো এখানে চার্জ দিয়েছো তো, এখানে সব জায়গায় আধানের কিন্তু সেমভাবে ডিস্ট্রিবিউট হয় না। দেখা যায় এখানে আধানের, যেখানে ছোট্ট জায়গা কোন টাইপের, সেখানে আধান অনেক বেশি ঘন থাকে, আর এগুলো অনেক কম ঘন থাকে। হ্যাঁ, বুঝতে পারছো? সমানভাবে ডিস্ট্রিবিউট হয় না। এটা আমি ভালো করে দেখাচ্ছি। তলমাত্রিক ঘনত্ব বলে একটা জিনিস আছে, দেখা যাবে। তলমাত্রিক ঘনত্ব, অ্যাকচুয়ালি আধানের তলমাত্রিক ঘনত্ব। হ্যাঁ, আধানের তলমাত্রিক ঘনত্ব আমি বলছি। দেখো, যে কোনো একটা বস্তু, ঠিক আছে, এর আধান ধরো +q আছে, আর এর ক্ষেত্রফল ধরো a, তাহলে এর তলমাত্রিক ঘনত্ব অ্যাকচুয়ালি সিগমা দিয়ে প্রকাশ করা হয়। একক ক্ষেত্রফলের আধানকেই বলা হয় তলমাত্রিক ঘনত্ব। কি বললাম? একক ক্ষেত্রফলের আধান, তার মানে কি? টোটাল আধান এটা q বাই ক্ষেত্রফল। এটাই হলো তলমাত্রিক ঘনত্ব। বোঝা যাচ্ছে তলমাত্রিক ঘনত্ব? তাহলে দেখো, এবার একটা স্ফেয়ার যদি থাকে, একটা স্ফেয়ারের যদি ব্যাসার্ধ 8 থাকে, এর টোটাল চার্জ ধরো q আছে, এখানে কি হবে? চার্জটা সমানভাবে ডিস্ট্রিবিউট হবে যেহেতু সেম সাইজের। হ্যাঁ, তাহলে এর তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়াল টু কী হয়? q বাই a।
আর গোলকের এটা কি হচ্ছে, গোলক তো বা স্ফেয়ার তো, তা স্ফেয়ারের ক্ষেত্রফল কত হয় 4πr²। ক্লিয়ার? আর কিউই থাকলো, তাহলে সিগমা ইকুয়াল টু কী হলো Q/4πr²। এটা কিন্তু অঙ্ক থাকে এখান থেকে, ধরো চার্জ দেওয়া থাকলো 10 আর ব্যাসার্ধ ধরো 1, তাহলে কী হবে টোটাল চার্জ কিউ ইকুয়াল টু কত দেখলো 10, হ্যাঁ কোনো একটা একক আছে, এসআই বললাম কুলম, হ্যাঁ ঠিক আছে। আর এখানে কি হচ্ছে আর ইকুয়াল টু দেওয়া আছে 1, তাহলে এখানে ভ্যালুটা কত হচ্ছে বলো তো, সিগমা ইকুয়াল টু কিউ এর জায়গায় 10 লিখলাম, কুলম লিখলাম, আর এখানে লিখলাম কি 4π ইন্টু r² × 1, ঠিক আছে। এটা ধরো মিটার, তাহলে এখানে কি হবে মিটার², ঠিক আছে। যা ভ্যালু আসছে সেটা হয়ে যাবে। এখন তো ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে। দেখো এটা অঙ্কটা মুছে দিলাম। এবার দেখো যে তলমাত্রিক ঘনত্বের একক কি। সিগমা এর একক কি হবে, কিউ এর একক বাই ক্ষেত্রফলের একক এ এর একক। বলো কিউ এর একক কি শিখেছি, কুলম, আর ক্ষেত্রফলের একক কি হচ্ছে মিটার²। তো সিগমা ইকুয়াল টু কুলম পার মিটার²। এবার বলো মাত্রা কত, মাত্রা কত? হ্যাঁ তুমি যদি সিজিএস করতে যাও তাও হতে পারে, এটা কি হচ্ছে এসআই তো, এটা এসআই তো, আর সিজিএস করলে কি হবে এটা স্ট্যাট কুলম বাই সেন্টিমিটার²। এটা সিজিএস। ক্লিয়ার? বুঝতে পারছো? এবার মাত্রা বলো কত, মাত্রা পারবে তো, নিজে করো দেখি। সিগমা ইকুয়াল টু কী হয় কিউ বাই ক্ষেত্রফল, ঠিক আছে। এবার কিউ ইকুয়াল টু কী হয়, আজকে প্রথমে করলাম কি হয় আইটি হয়, আইটি, আর ক্ষেত্রফল কি হয় মিটার², ঠিক মানে কি l², ঠিক আছে। তাহলে ইকুয়াল টু কী লিখবো ITL-2, তুমি এলটা মানে এটা আগেও লিখতে পারো L-2 IT, এটা হলো মাত্রা। পরীক্ষায় পড়লে পারবে আশা করি তলমাত্রিক ঘনত্বের মাত্রা। এবার তো ক্লিয়ার? এবার তো ক্লিয়ার তো, ঠিক আছে। দেখো আর একটা জিনিস, দেখো এখানে আর যদি বাড়ে তাহলে সিগমার ভ্যালুটা কি কমবে না বাড়বে? নিচে দেখো যদি বাড়ে, টোটালটা নিচে যদি বাড়ে তাহলে টোটালটা কমে যাবে না, কমে যাবে। আরে ভাগ আছে তো, ভাগ যদি থাকে কোনো সংখ্যা যদি ভাগ দেওয়া থাকে তাহলে কি হচ্ছে কমে যাবে, আর যদি কমে যায় সিগমা বেড়ে যাবে। ক্লিয়ার? এবার তো ক্লিয়ার, ঠিক আছে। তাহলে ধরো এইরকম একটা করেছিলাম না তলমাত্রিক ঘনত্ব কীরকম, এরকম টাইপের, ঠিক আছে। আর একটু মোটা করি, দেখো এইখানে দেখো এর দেখো ব্যাসার্ধ অনেক বেশি, তাই এর তলমাত্রিক ঘনত্বটা অনেক কম হয়, যেহেতু বেশি হলে তলমাত্রিক ঘনত্ব কম হবে। আর এখানে দেখো ব্যাসার্ধ অনেক কম, তাই এর তলমাত্রিক ঘনত্ব অনেক বেশি, অনেক কম বলে এখানে তলমাত্রিক ঘনত্ব অনেক বেশি। আচ্ছা মানে অর্থাৎ একক ক্ষেত্রফলে এখানে আধানের পরিমাণ অনেক বেশি হয়, মানে যত সরু হবে না, সূক্ষ্ম হবে না, সেখানে আধানের তলমাত্রিক ঘনত্ব তত বেশি হবে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? এখানে তলমাত্রিক ঘনত্ব অনেক বেশি হবে এর থেকে, ঠিক আছে।